তো আজকে আমরা জানবো হচ্ছে পলিনেশন বা পরাগ যোগ সম্বন্ধে বা পরাগায়ন সম্বন্ধে। পরাগায়ন বা পরাগ সংযোগ এটা একটা পদ্ধতি, যে পদ্ধতিতে উদ্ভিদের পুংরেণু স্ত্রীরেণুর উপর প্রতিস্থাপিত হয় এবং একটা বিশেষ পদ্ধতির সাহায্যে সে পরাগ মিলন সম্পূর্ণ করে এবং সেখান থেকে পরবর্তী উদ্ভিদের সৃষ্টি করে। অর্থাৎ প্রথমে তৈরি করে ভিতরে বীজ এবং বীজের চারিপাশ দিয়ে তৈরি হয় ফল। সেই ফলটাকে কোনো পাখি বা কীটপতঙ্গ বা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি এবং বীজটাকে আমরা যখন মাটিতে ফেলি তখন সেই বীজ থেকে আবার নতুন গাছের উৎপত্তি হয়। পরাগ আয়ন বা পরাগ মিলন বা পলিনেশন যদি না ঘটতো তা হতে গেলে কিন্তু এই যৌন জনন ক্রিয়াটা সম্পূর্ণ হতো না। উদ্ভিদ এই পদ্ধতি ছাড়াও আরো অনেকগুলো পদ্ধতিতে নিজের উৎপাদন করতে পারে, কিন্তু যেহেতু আমাদের এই চ্যাপ্টারের নাম সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, তাই যৌন জনন সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা এখানে আলোচনা করব। অন্য পদ্ধতির সাহায্যে জনন কার্য নিয়ে এই চ্যাপ্টারে আমরা কোনো রকম আলোচনা করছি না। তো পরাগায়ন বা পরাগ মিলন একে মূলত দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। একটাকে বলা থাকে স্বপরাগযোগ, একটাকে বলা থাকে ইতর পরাগযোগ। এবার যদি আমি আসি যে এই স্বপরাগযোগ, ঠিক আছে, এই স্বপরাগযোগ কাকে বলা হয়, তো আজকে কোনো ড্রয়িং না করেই আমি মুখে মুখে বুঝিয়ে দিতে পারবো যে স্বপরাগযোগ কাকে বলে। এর জন্য শুধু একটু কল্পনার প্রয়োজন। আমরা ছোটবেলা থেকে ফুল দেখে এসেছি, এখানে থাকা আমরা কেউই ফুল দেখিনি এটা হতে পারে না। ছোট থেকে ফুল দেখে এসেছি আমরা। সেই ফুলকে যখন আমরা দেখি তখন ফুলের একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাই, যে ফুলের পাপড়ি, ফুলের বৃতি, ফুলের যে কোনো স্তবক, স্ত্রী স্তবক এবং পুংস্তবক, এতদিনে আমরা চিনে গেছি স্ত্রী স্তবক কোনটা, পুংস্তবক কোনটা, সেটা আমরা দেখি। তো এই জিনিসগুলো যদি চিনি তা হতে গেলে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ বুঝতে গিয়ে কোনো অসুবিধা হবে না। তো প্রথমেই আসছি স্বপরাগযোগ। যখন কোনো একটা ফুলের স্ত্রী স্তবকের ওপর সেই ফুলেরই পরাগ রেণু পুংস্তবক থেকে বেরিয়ে আসা বা নির্গত হওয়া পরাগ রেণু প্রতিস্থাপিত হয় বা গিয়ে পড়ে, তখন যে পরাগ সংযোগ হয় তাকে স্বপরাগযোগ বলা হয়ে থাকে। অর্থাৎ নিজে নিজেই যে পরাগ সংযোগ হয়ে গেছে। এই পরাগ সংযোগের জন্য কোনো রকমের কোনো এজেন্টের প্রয়োজন পড়ে না, এজেন্ট বা বাহক এর কোনো দরকার নেই। এর জন্য কি ছবি আঁকতে হতো? আশা করি না। তাও যদি কারো মনে হয় যে যা ছবি আঁকতে হবে, তা হতে গেলে তারা অনায়াসে এরকম করতে পারিস বা বুঝতে অসুবিধা হতে গেলে, এটা একটা ফুল, এটা হচ্ছে তার পাপড়িগুলো, এটা হচ্ছে স্তবক, এই স্তবকে এটা হচ্ছে স্ত্রী স্তবক, এখান থেকে পুংস্তবকগুলো বেরিয়ে আসছে, পুংস্তবকগুলো আমি পাশে আঁকলাম এরকম করে, এবং সেই ফুল থেকে নিজের মধ্যেই পরাগরেণুটা গিয়ে পড়েছে। তখন সেই পরাগ সংযোগের মধ্যে স্বপরাগযোগ, অর্থাৎ পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে গিয়ে প্রতিস্থাপিত হয়েছে, তখন তাকে বলছি স্বপরাগযোগ। এই পর্যন্ত ক্লিয়ার? এবার এই স্বপরাগযোগকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অটোগ্যামি, একটা হচ্ছে গেইটেনোগ্যামি। লেখা আছে এখানে অটোগ্যামি আর গেইটেনোগ্যামি। আগে অটোগ্যামি সম্বন্ধে বুঝি, তারপরে এর ভাগ, তারপরে গেইটেনোগ্যামি সম্বন্ধে বুঝবো। অটোগ্যামি যে পরাগ মিলনের ক্ষেত্রে, স্বপরাগ মিলনের ক্ষেত্রে তার পরাগরেণু সেই ফুলের উপরেই গিয়ে পড়ছে, ঠিক আছে, তাকে বলছি অটোগ্যামি। ঠিক আছে, অর্থাৎ একই ফুলের মধ্যে পরাগরেণু গিয়ে পড়ছে, যেটা স্বপরাগের সাধারণ আমি ধারণা দেওয়ার সময় বললাম, সেটার প্রকৃত নাম হচ্ছে অটোগ্যামি। ঠিক আছে, এবার অটোগ্যামির যে প্রথম ভাগ দিয়েছে সেটা হচ্ছে হোমোগ্যামি।
হোমোগ্যামি হয় কোন ফুলের ক্ষেত্রে? যে ফুলটা সাধারণত ছড়িয়ে থাকা ফুল, মুক্ত ফুল, তাদের ক্ষেত্রে সাধারণত দেখতে পাওয়া যায় হচ্ছে এই তোর হোমোগ্যামি। ঠিক আছে, হোমোগ্যামি মুক্ত ফুলের মধ্যে দেখতে পাওয়া যায়। এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, বইয়ে দেখ হোমোগ্যামির কোনো উদাহরণ দিয়েছে কিনা, আমার মনে হয় উদাহরণ দেওয়া উচিত কোনো একটা। ঠিক আছে, না জবা ফুল তো হবেই না। ঠিক আছে, সন্ধ্যামালতী ফুল বা 4 o'clock ফ্লাওয়ারটা অবশ্যই হবে, বইয়ে সন্ধ্যামালতী দেওয়া উচিত। দেখ বইয়ে আছে কিনা। ঠিক আছে, সন্ধ্যামালতীর নামটা দিয়েছে কিনা দেখ একটু। পেয়েছিস? নয়নতারা দিয়েছে, সন্ধ্যামালতী দিয়েছে, যেটা আমি বললাম সেটা দিয়েছে, সন্ধ্যামালতী দিয়েছে, নয়নতারা ফুলে খায় দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোর হোমোগ্যামি। এরা দেখ বইয়ের মধ্যে লেখা থাকবে আশা করি যে এরা মুক্ত ফুল। ঠিক আছে, মানে এরা খুলে থাকা ফুল, মুক্ত, এদের ক্ষেত্রে দেখতে মুক্ত অবস্থায় দেখতে পাওয়া যায় ফুলগুলোকে। ঠিক আছে, মুক্ত ফুল হয়ে থাকে, দেওয়া আছে আশা করি। ঠিক আছে, আর এখানে দিয়েছে ক্লিস্টোগ্যামি। ক্লিস্টোগ্যামি মানে হচ্ছে যে ফুলগুলো বদ্ধ ফুল, বদ্ধ মানে মুখটা গুটিয়ে আছে। ঠিক আছে, বিদীর্ণ করে, রেণুকে বিদীর্ণ করে ভেতরে ঢুকতে হয়। ঠিক আছে, যেমন দোপাটি, দোপাটি যদি ফুলটাকে দেখি আমরা তাহলে দেখবো এরা বিদীর্ণ করে, মানে মুখটা ছোট। ঠিক আছে, মানে এরা গুটিয়ে থাকা ফুল, মুক্ত খোলা ফুল না। ঠিক আছে, এরা মানে গুটিয়ে থাকা বদ্ধ প্রকৃতির ফুল, তাদেরকে বলছি ক্লিস্টোগ্যামি। কিন্তু দুটোই হচ্ছে অটোগ্যামি। এর মানে কি? এর মানে হচ্ছে সেই ফুলেই তার গর্ভমুণ্ডের উপরে তারা পরাগরেণু এসে পড়ছে, তখন তাকে অটোগ্যামি বলছি। তার যে দুটো ভাগ উদাহরণ সহ আশা করি বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে গেইটেনোগ্যামি। এর মানে হচ্ছে যে একই গাছের মধ্যে যখন দুটো ফুল আছে, সেই দুটো ফুলের একটা ফুলের পুংস্তবক ওই গাছেরই অন্য ফুলের স্ত্রী স্তবকে গিয়ে পড়ছে, তখন সেই ধরনের স্বপরাগ যোগকে নাম দিচ্ছি গেইটেনোগ্যামি। ঠিক আছে, তাহলে ব্যাপারটাকে আবার একবার বলছি, একই গাছের দুটো ভিন্ন ভিন্ন ফুলের একটা ফুলের পরাগরেণু ওই গাছেরই অন্য ফুলের স্ত্রী স্তবকে যদি প্রতিস্থাপিত হয় তখন তাকে বলা থাকে গেইটেনোগ্যামি। তাহলে গেইটেনোগ্যামি বোঝা গেছে? কোনো অসুবিধা? তাহলে এই ধরনের পরাগ সংযোগ দেখতে পাওয়া যায় স্বপরাগের ক্ষেত্রে। ইতর পরাগ যোগ এর ভাগ সম্বন্ধে আমি পরে বলবো, আগে ইতর পরাগ যোগ ব্যাপারটা কি সেটা বলি। ইতর পরাগ যোগ যে পরাগ সংযোগের ক্ষেত্রে সাধারণত দেখতে পাওয়া যায় কোনো একটা বাহকের প্রয়োজনীয়তা রয়েছে, তাদের ক্ষেত্রে ইতর পরাগ যোগ নামে পরাগ সংযোগটা ঘটে। অর্থাৎ ইতর পরাগ যোগ এমন এক ধরনের পরাগ সংযোগ যেখানে কোনো বাহক লাগবেই। এবার কথা হচ্ছে বাহক লাগবে কেন? কেন লাগবে বাহক? ফুলগুলো হচ্ছে এক লিঙ্গীয় প্রকৃতির। ঠিক আছে, মানে ফুলটা হয় পুংস্তবক আর না হলে স্ত্রীস্তবক যুক্ত, এইটা আমাদের সাধারণ জ্ঞান বলছে। কিন্তু যদি আরেকটু গভীরভাবে চিন্তা করি তাহলে গেলে যদি উভয়লিঙ্গীয় ফুল হয় তার ক্ষেত্রে ইতর পরাগযোগ ঘটতে পারে। এই জিনিসটা বইয়ে আশা করি দেওয়া নাই। যদি কোনো ফুলের পুংস্তবক নিচের দিকে অবস্থান করছে আর স্ত্রী স্তবক উপরের দিকে অবস্থান করছে, তখন পরাগ মিলন ঘটা কিন্তু কষ্টকর ব্যাপার, তাই না? তাহলে সেই পুংস্তবক কোনো একটা বাহক ছাড়া স্ত্রী স্তবকে প্রতিস্থাপিত হতে পারবে না, কারণ স্ত্রী স্তবক আকারে বড়। যদি আমি এরকম একটা ফুল কল্পনা করি, যেটা একটা ফুল এবং সেই ফুলের এই যে গোল্লা করছি, এটা সেটা হচ্ছে বৃতি। ঠিক আছে, সহজে আঁকার জন্য গোল্লা করে দিচ্ছি। ঠিক আছে,
এবারে স্ত্রী স্তবকটা ধরে নে বেশ বড় আর পুংস্তবকটা ছোট, এখানে পুংস্তবকটা আছে এই জায়গাটাতে, তা হতে গেলে এর ক্ষেত্রে কিন্তু স্বপরাগযোগ ঘটা সম্ভব না। তুই বলতেই পারিস যে স্যার বাতাসের প্রভাবে যদি হয়ে যায়, তো বাতাসও কিন্তু একটা অজীবজ বাহক হিসাবে কাজ করছে। আমরা ইতরপরাগযোগের এজেন্টের মধ্যে বাতাসের নাম পাবো, বায়ু পরাগী ফুল, ঠিক আছে, পাবো এটা। তা হতে গেলে যদি বাতাসের দ্বারাও হয়, জলের দ্বারাও হয়, তাহলে অজীবজ ইতর পরাগযোগী তাকে আমি বলবো। তাহলে স্বপরাগযোগ কিন্তু এখানে হতে পারবে না, তারা উভলিঙ্গীয় ফুল হওয়া সত্ত্বেও স্বপরাগে একটা অসুবিধা তৈরি হতে পারে যদি স্ত্রী স্তবক উপরে আর পুংস্তবক নিচে থাকে তাহলে।